অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। প্রাণ সঞ্জীবনী মাফিয়া দ্য সাইকো লাভার পর্ব ২১। শাড়ি খোলো। রিম অবাক হয়ে বলে, মানে? যুবকটি নির্দ্বিধায় বলে, পিচ্চি মানুষ শাড়ি পরে না, আর যে শাড়ি তুমি অন্যের নামে পরেছ আমি সেটা কখনোই তোমার গায়ে থাকতে দেবে না, সো এটা খুলে ফেলো। রিমের অবাকের মাত্রা চরম সীমায় পৌঁছে যায়। মানে কি, পাগল হয়ে গেছেন নাকি? আমাকে যেতে দিন। আপনি কে? আমি কোনো আপনার কথা শুনবো? আর আপনি কোন জ্ঞানে আমাকে আপনার সামনে শাড়ি খুলতে বলছেন? যুবকটি ঠান্ডা এক বাঁকা হাসি নিয়ে রিমের কানে ফিসফিস করে বলে, আমিই তোমার সব। এরপর শুধু শাড়ি নয়, আমার সামনে আরও অনেক কিছুই খুলতে হবে তোমায়, এমনকি সম্পূর্ণ নোড। রিমের রাগ যেন আকাশ ছুঁয়ে যায়। একজন ছেলে হয়ে কিভাবে একটা মেয়েকে এসব বলতে পারে? রাগে তার শরীর থরথর করে কাঁপছে। আমাকে যেতে দিন বলছি, নইলে কিন্তু ভালো হবে না, জানে মেরে দেব আপনাকে। যুবকটি ঠোঁট কামড়ে বলে, উফ, এই ব্যাপারটাই তো, তোমার এই ফায়ারটাই তো আমার এত ভালো লাগে, তাই তো তোমায় চুজ করেছি বারবি ডল অ্যাজ মাই কুইন। তোমাকে কামড়ে ছিঁড়ে ফেলতেও ইচ্ছে করে, আবার ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করতেও। তুমি আমার জন্য বানানো বিপজ্জনক আবার আরামদায়ক একসাথে। রিমের কাছে মনে হয় লোকটা একটা পাগল, তাই এসব উল্টাপাল্টা কথা বলছে। সে লোকটাকে ধাক্কা দিতে যায়, কিন্তু লোকটা তাকে দেয়ালের সাথে এমনভাবে আটকে রেখেছে সে এক চুলও নাড়াতে পারে না। লোকটা তার ঠোঁটের দিকে ঘোর লাগা চোখে তাকায়। এই, তুমি অন্য কারো জন্য লিপস্টিক পরেছ না? মুছে ফেলো, কারণ তুমি যদি শ্বাসও নাও সেটাও আমার নামে নেবে। এই বলে লোকটা নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে পাগলের মতো রিমের ঠোঁট থেকে লিপস্টিক মুছতে থাকে। মেরুন রঙা লিপস্টিকটা ঠোঁটের কোনায় লেপটে গিয়ে এক ধরনের অসম্পূর্ণতা সৃষ্টি করে, যেন কোনো নিষিদ্ধ ফলের খোসা ছিঁড়ে বেরিয়ে আসা রস। সেই দৃশ্যটা যেন লোকটার চোখে রিমকে আরেক ধরনের লোভনীয় খাদ্যে পরিণত করে। সে রিমের ঘাড়ের পেছনে হাত ঢুকিয়ে চুলের মুঠি শক্ত করে ধরে, এক টানে রিমের মুখটা টেনে আনে নিজের মুখের কাছে, এতটাই কাছে যে ওর তপ্ত নিঃশ্বাস ধাক্কা খেয়ে পড়ছে রিমের মুখে। রিম ভয়ে থরথর করে কাঁপছে, তার হৃৎস্পন্দন এতটা জোরে বাজছে যেন সেই শব্দটা চারপাশের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। লোকটার চোখে তখন এক প্রকার ঘোর এক নেশা। সে ফাঁকা দৃষ্টিতে রিমের ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্কভাবে ঢোক গেলে, যেন এই মুহূর্তে সে বাস্তব থেকে ছিটকে কোনো কল্পনার জগতে হারিয়ে গেছে। রিমের কাঁপতে থাকা ঠোঁট, ঠোঁটের কোনায় লেপটে থাকা মেরুন লিপস্টিক, আর সেই নিচের ঠোঁটে থাকা কুচকুচে কালো তিল, এই তিনটেতেই যেন তার সর্বনাশা আকর্ষণ। সে ধীরে ধীরে নিজের রক্তলাল ঠোঁট এগিয়ে নিয়ে রিমের ঠোঁটের দিকে। দূরত্ব মাত্র কয়েকটা ন্যানো সেন্টিমিটার। ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তাদের দুজনের নিঃশ্বাস ক্রমশ গাঢ় হতে থাকে। উত্তপ্ত শ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ে বারবার। হঠাৎ রিম চোখ বড় বড় করে তাকিয়ে নিজের দু হাত লোকটার বুকে ঠেলে জোরে ধাক্কা দেয়। লোকটা ব্যালেন্স হারিয়ে দুকদম পিছিয়ে যায়। খানিকক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থেকে হঠাৎ ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে, ওয়াও, নাইস শট, আই লাইক ইট। তোমার হাতটা আমার বুক ছুঁতেই শরীরটা কেঁপে উঠল। এতদিন খানি খা খা করতো এই বুকটা, আজ বুঝলাম সমুদ্র কেমন করে মরুভূমি দখল করে। তোমার ছোঁয়ায় শুধু বুক না, রক্ত পর্যন্ত টকবক করে ফুটছে। তারপর সে আবারও ভ্রু কুঁচকে বলে, তোমাকে বললাম না শাড়ি খুলতে? তুমি যদি কখনো শাড়ি পরো সেটা শুধু আমার জন্য পরবে। খোলো, এটা একদম মানাচ্ছে না তোমার গায়ে। দাঁড়াও, তোমার কোমল আঙুল দিয়ে নয়, আমি নিজেই খুলে দিচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না একটুও। কথাটা শুনে রিম আটকে যায়। তার সমস্ত স্নায়ু যেন হঠাৎ করেই শীতল শঙ্কায় জমে যায়। মস্তিষ্ক ভেতর থেকে বারবার ইশারা দিচ্ছে, অভিশপ্ত কিছু ঘটতে চলেছে। সে পালাতে চায়, ছুটে যেতে চায় অচেনা কোনো মুক্তির পথে, কিন্তু চারপাশের প্রতিটা প্রস্থান পথ এখন যেন অদৃশ্য কোনো শৃঙ্খলে আটকানো, সব রাস্তাই বন্ধ। ঠিক সেই মুহূর্তে লোকটা এগিয়ে এসে হঠাৎই এক ঝটকায় রিমের শাড়ির আঁচল ছুঁড়ে ফেলে মেঝেতে। আঁচলের শব্দ যেন ভেতরে একটা ভয়ানক ধ্বনি তোলে, যা রিমের আত্মার ভেতরে ধাক্কা মারে। লজ্জা, ঘৃণা আর অপমান একসাথে গলা টিপে ধরে তাকে। তার ইচ্ছে করে এই মুহূর্তেই মাটিতে গলে মিশে যাক সে। যুবকের চোখের সামনে দৃশ্যমান মেরুন রঙা ব্লাউজে আবৃত রিমের ফোলা বক্ষ। রিম দ্রুত দু হাতে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে, কিন্তু তার সেই ছোট্ট সেই প্রতিবাদ লোকটার চোখে পড়েই না যেন। তার চোখে এই দৃশ্য কেবল শিকার প্রস্তুতির এক অংশ। সে ব্যস্ত রিমের শরীর থেকে একে একে শাড়ির স্তরগুলো খোলায়, যেন ওই কাপড় নয় কোনো সৌন্দর্যের আবরণ, বরং জঞ্জালের মতো কিছু, যা তাকে সরিয়ে ফেলতেই হবে। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে, অযত্নে এলোমেলোভাবে টেনে টেনে খুলে নিতে থাকে রিমের শাড়ির কুচিগুলো। রিম নিজেকে অসহায় বোধ করে, ভয় আর অক্ষমতায় তার দম বন্ধ হয়ে আসে। সে একা, একটা মেয়ে, একটা বন্ধ কক্ষে আটকে আছে এক উগ্র বিকারগ্রস্ত পুরুষের মুখোমুখি। কিভাবে রক্ষা করবে সে নিজেকে? কোথায় লুকাবে নিজের সম্ভ্রম? লোকটা শাড়ির ভাঁজে ঢেকে থাকা শরীর খুলে ফেলতেই যেন গভীর শ্বাস টেনে নেয়। তার চোখ থেমে যায় রিমের কোমরের কাছে, ফর্সা, মেধহীন, নিখুঁত। এক মুহূর্তে তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তাড়াহুড়ো করে শাড়ি খোলার ব্যস্ততা থামিয়ে যায়। এতক্ষণ যে শুধুই কাপড় সরানোই ছিল তার উদ্দেশ্য, এবার যেন শরীরটাই তার চোখে ধরা পড়ে সম্পূর্ণরূপে। তার শিরায় শিরায় রক্ত টকবক করতে শুরু করে, চোখ লাল, কান জ্বলছে, গলা দিয়ে ভারী শ্বাস বেরিয়ে আসে, উষ্ণ, উত্তপ্ত।
হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন এমন জোরে লাফাচ্ছে যেন এই মুহূর্তে বক্ষপিঞ্জর ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়বে। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে চায়, নিজেকে সামলে রাখতে চায়, কিন্তু পারে না। এই অবস্থায় রিমকে সামনে দেখে তার ভেতরের পুরুষ সত্তাটা যেন ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। মেয়েটা সত্যি অনেক বড় হয়ে গেছে, আর সামনাসামনি এই বাস্তবতায় সে যেন আগুন হয়ে উঠেছে, তপ্ত, ছোঁয়া গেলেই দগ্ধ করে ফেলতে মতো। লোকটা চায় ঠান্ডা হতে, কিন্তু সেই আগুনের ধোঁয়া যেন ইতিমধ্যেই তার রক্তে ঢুকে গেছে। চোখ বুজে কয়েকবার গভীর শ্বাস নেয় সে, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ। সে জানে এখন আর ফেরার পথ নেই। সে মনে মনে ভাবে, এইটুকু একটা মেয়ে, কি আছে ওর মধ্যে? কি এমন জাদু আছে যার কাছে আমার নিয়ন্ত্রণ, আমার একরোখা সত্তা হার মানছে? জীবনে কত মেয়েই তো দেখেছি, কিন্তু এই মেয়েটা। আমি নেশার মতো জড়িয়ে যাচ্ছি, নিজেকে ছাড়াতে পারছি না। উফ, পাগল হয়ে যাব আমি। তার দৃষ্টিতে যেন হঠাৎ নেমে আসে এক প্রকারের ঘোর, এক নিঃসন্দ মাদকতা, যার গভীরতে পৃথিবীর সমস্ত সৌন্দর্যকেও হার মানায়। রিমকে দেখে সে এতটাই বিভোর, এতটাই মন্ত্রমুগ্ধ, যেন বাস্তব জগতের সমস্ত শব্দ, আলো, বাধা সব মুছে গেছে। এই মুহূর্তে সে সম্পূর্ণভাবে হিপনোটাইজ। জগৎ বলতে শুধু রিম, শ্বাস বলতে শুধু তার গায়ের সুগন্ধ। ধীরে ধীরে এগিয়ে আসে সে রিমের কোমরের কাছে। মাখনের মতো মসৃণ সেই ত্বকে যেন তার দৃষ্টি আটকে যায়। তপ্ত নিঃশ্বাসে শরীর কাঁপছে তার। অচেতনেই তার ঠোঁট হালকাভাবে ছুঁয়ে যায় রিমের নাভির পাশে। ছুঁয়ে ফেলে বললে ভুল হবে, ছুঁয়ে ফেলে। এক মুহূর্তেই রিমের সমস্ত স্নায়ু শিরশির করে ওঠে। একটা ঝাঁকুনি তোলে তার শরীরে। ভয়, লজ্জা, ঘৃণা আর বিক্ষোভ একসাথে বিস্ফোরিত হয় যেন। সে আর এক মুহূর্ত দেরি করে না। চোখে আগুন নিয়ে বিদ্যুতের মতো হাত তোলে। ঠ্যাস! তীক্ষ্ণ এক চার বসে যায় সোজা চেলাটার গালে। চারটা এতটাই জোরালো, এতটাই অপ্রত্যাশিত যে চেলাটা কাত হয়ে গিয়ে আছড়ে পড়ে মেঝেতে। একটুক্ষণের জন্য চারপাশে নেমে আসে নিঃশব্দ বিস্ময়। রিম দাঁড়িয়ে থাকে নিথর, কাঁপছে, কিন্তু চোখে জল নয়, শুধুই আত্মরক্ষা আর ভেতরে জমে ওঠা ঘৃণার নিঃশব্দ চিৎকার। জানোয়ার, সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? রিমের গর্জনে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। তার চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে, কিন্তু তাতে এক বিন্দু দুর্বলতা নেই। চোখ মুখ রক্তিম, শ্বাস ফোঁস করে উঠছে। চোখ দুটো ঠিক যেন আগুনের স্ফুলিঙ্গ। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে কেউ, বিশেষত সেই মানুষটা যে তার শরীর স্পর্শ করেছে। সরি 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 বারবি ডল, আই ডেন্ট মিন ইট। সে এক ঝটকায় সামনে এগিয়ে আসে, পাগলের মতো ছটফট করতে থাকে। আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। বিশ্বাস করো, আমি তোমাকে একটুও হার্ট করতে চাইনি। নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। খুব খুব সরি সোনা, আর কখনো করব না। তুমি চাইলে আমার হাত কেটে দাও। রিম আর দাঁড়িয়ে থাকতে পারে না, পা দুটো অসাড় হয়ে যায়। সে ধপ করে মেঝেতে বসে পড়ে। হাত দুটো কাঁপছে, চোখ দিয়ে জল ঝরছে অবিরত। হঠাৎ নয়ন গলে পড়ে আসা সেই কান্নার মাঝখান থেকে তার ঠোঁট ফাঁক হয়ে যায় এক অসহায় ফিসফিসানিতে। এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? তার কণ্ঠে আতঙ্ক, বিভ্রান্তি, বিষাদ। একটা দুঃস্বপ্নের ভেতর আটকে পড়েছে সে, যেখানে ভালোবাসা নেই, আছে মালিকানা, ভয় আর পাগলামি। সে নিজের কাঁধ জড়িয়ে ধরে কাঁপছে, যেন নিজেকেই বাঁচাতে চাইছে। সে বিড়বিড় করে, আমি বেরোতে চাই এখান থেকে। কেউ আমাকে এখান থেকে বের করো। সামনে থেকে লোকটার কণ্ঠ আসে আবার, ডোন্ট সে দ্যাট বারবি ডল, প্লিজ। তুমি চাইলে আমি আর ছুবো না তোমাকে, শুধু চোখের সামনে থেকো, প্লিজ। রিম দুই কানে হাত চেপে ধরে। চুপ চুপ, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। মেঝের উপর বসে থাকা সেই মেয়েটা, আর আগে সেই আগুনে ঝলসে ওঠা রিম না, সে এখন নিঃস্ব এক বন্দিনী। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে তখনও অস্থিরতা। সে নিঃশব্দে নিজের শরীর থেকে খুলে ফেলে শার্টটা নিমেষেই, তারপর খুব আলগোসে মেঝেতে কাঁপতে থাকা রিমের গায়ে জড়িয়ে দেয়। রিম ছিটকে দূরে সরে যায়, তার কাছে আদিক্ষিতে মনে হচ্ছে। সে উঠে দাঁড়িয়ে কান্না ভেজা চোখে পাগলের মতো চিৎকার করে বলে, আমি এখান থেকে বেরোবো, দরজা খুলুন, আমি এখান থেকে বেরোবো বলছি। তার গলা ফেটে যাচ্ছে, চোখ জলে ঝাপসা, ভয় আর অসহায়তার ছাপ স্পষ্ট। যুবকটি কিছুটা হতভাগ হলেও তাড়াতাড়ি সামলে নিল নিজেকে। সে দু হাত উঁচু করে শান্ত স্বরে বলল, ওকে ওকে বারবি গল, রিল্যাক্স, আমি দরজা খুলে দিচ্ছি। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে লক খুলে দেয়, কিন্তু চোখে মুখে তীব্র যন্ত্রণার ছাপ। বাইরে বেরিয়ে রিম থমকে দাঁড়ায়। চারদিক থেকে ঘিরে রয়েছে সশস্ত্র গার্ড, কালো সানগ্লাস, মুখে নিস্পৃহতা, যেন কোনো ফাঁদে আটকে গেছে রিম। একটা খাঁচার মধ্যে দাঁড়ানো নিরীহ হরিণ। কেউ একজন সামনের সারি থেকে এগিয়ে এলে হঠাৎই গর্জা ওঠে যুবক, কেউ সামনে আসবে না। তার কণ্ঠে আগুন মেশানো হুকুম, কেউ স্পর্শ করবে না ওকে, নইলে সবকটারই কবর খুঁড়ে ফেলবো আমি একে একে। গভীর নিঃশব্দতা নেমে আসে মুহূর্তেই। সেই ফাঁকে রিম ঝাঁপিয়ে পড়ে এক গার্ডের দিকে, চোখে উন্মত্ততা, হাতে তুলে নেয় তার বন্দুকটা। মুহূর্তেই ট্রিগারে আঙুল। কেউ আমার কাছে আসবে না, কেউ না। তার গলা কাঁপছে, কিন্তু হাত শক্ত। আমি কিভাবে জানি না, কিন্তু গুলি চালিয়ে দেব। চারপাশে থমকে যায় সময়, কারো নিঃশ্বাস নেই। যুবকটি ঠোঁট কামড়ে বাঁকা হাসে। এই না হলে রাজার রানী, সিংহের সিংহী, বাঘের বাঘিনী। সিংহীর মতো গর্জায়, বাঘিনীর মতো আছড়ায়।
এই পিচ্চিটার শরীরে কিছু তো একটা আছে যা আমাকে আসক্ত করে রাখে। হয়তো এটাই তার জাদু, যে আমাকে পাগল বানাতে চায়, আর আমি পাগল হয়ে যেতে দিচ্ছি নিজেকে ইচ্ছে মতো। রিম এলোমেলোভাবে ছুটে বেড়াতে থাকে, কিন্তু চারপাশের সব দরজা যেন আটকে আছে, কোনো রাস্তাই খোলা নেই। চারদিকের দেয়ালগুলো ধীরে ধীরে যেন তার দিকে এগিয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার মনে হয় পাগল হয়ে যাবে। এক পর্যায়ে সেই যুবকের সামনে গিয়ে দাঁড়ায়, চোখে আগুন, মুখে ধোঁয়া। জানোয়ার, আমাকে ছেড়ে দে, আমি এখানে থাকবো না, এক মুহূর্ত না। তারপর হঠাৎ যেন ভিতরে সব ক্ষোভ ভেটে পড়ে। সে 2 হাত দিয়ে যুবকের বুক লক্ষ্য করে ঘুষি মারতে থাকে, এলোমেলো, অপ্রস্তুত, বেপরোয়া। মুখে আঁচড় কাটে, থাপ্পড় দেয়। ঠিক তখনই তাড়াহুড়ো করে ছুটে আসে ইয়াশ, মারতেও, আর এলেনা ওকে থামাতে চেষ্টা করে। কিন্তু তখনই যুবকটি গর্জে ওঠে, যেন সে কোনো ক্ষুধার্ত জানোয়ার, আর তার শিকারের ওপর কেউ হাত দিয়েছে। খবরদার, কেউ টাচ করবে না ওকে, কেউ না। তার চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, গলার স্বর কেঁপে ওঠে, পুরো কক্ষে গুমট সৃষ্টি করে। ওর যা ইচ্ছে করবে আমার সাথে, ঘৃণা করবে, গাল দেবে, এমনকি মেরে ফেলবে, ওর সব অধিকার আছে আমার ওপর, আমার শরীরের ওপর, আমার অস্তিত্বের ওপর, পুরোটা ওর। আমি বলছি, কেউ আমাদের মাঝে আসবে না, কেউ না। তখনই একটি গার্ড সামান্য এক পা এগোতেই ধাই, একটি নিঃশব্দ গর্জন ছুটে আসে যুবকের পিস্তল থেকে। সেকেন্ডেরও কম সময় গার্ডের কপাল ছিন্ন ভিন্ন। রিমের চোখের সামনে সবকিছু যেন থেমে যায়। চারপাশে স্তব্ধতা, কান ঝাঁ ঝাঁ করতে থাকে, বুক ধরফর করে ওঠে, কিন্তু সে এক পাও নাড়াতে পারে না। তার চোখ স্থির হয়ে থাকে সেই রক্তাক্ত লাশের দিকে। তার মুখ ফ্যাকাশে, শ্বাস আটকে আসে। এতটা নিষ্ঠুর! একটা পা বাড়ানোই কি মৃত্যুদণ্ডের শাস্তি? সে নিজের ভেতরেই প্রশ্ন করে, কিন্তু উত্তর খুঁজে পায় না। তার মনে হয় এই লোকটা মানুষ না, একটা অমানুষ, একটা রক্তপিপাসু জানোয়ার, একটা নিঃসঙ্গ হিংস্র মনস্টার। তার প্রতি একরাশ ঘৃণার ঢেউ ছুটে আসে। চোখে জল আসে না, শুধু শূন্যতা জমে থাকে। ঠিক তখনই চোখ পড়ে রক্তে ভেসে যাওয়া মেঝের দিকে, আর তার চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঘুরতে থাকে, পা কাঁপতে থাকে। এক মুহূর্তেই তার শরীর ভেঙে ঢলে পড়ে সোজা সেই দানবটির বুকে। ঘৃণা, ভয় আর দুর্বলতার মাঝে অজ্ঞান হয়ে যায় সে। এই যে! ইয়াশ বিস্ময়ে চিৎকার করে ওঠে, তুই গার্ডটাকে মারলি কেন? এ যে চট করে ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখ দুটো লাল রক্তচক্ষুর মতো জ্বলছে। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা দেখে ইয়াশের বুক কেঁপে ওঠে। তার বাক্য থেমে যায় মাঝপথে, মুখ থেকে আর কোনো শব্দ বেরোয় না। তার পাশে তখন নিস্তেজ হয়ে থাকা রিমের কানে বেজে ওঠে একটাই নাম, এ যে নিঃশব্দে তার কোমল শরীরটা নিজের কোলে তুলে নেয়। তার মুখে কোনো হিংস্রতা নেই তখন, আছে কেমন এক নিঃশব্দ শান্ত বিষণ্ণতা। সে ধীরে ধীরে রিমকে নিয়ে ঘরে আসে, খুব যত্ন করে তাকে বিছানায় শোয়ায়, যেন তার একটুও কষ্ট না হয়। এক পলক চেয়ে থাকে মেয়েটার দিকে। এই মুখটা এত মায়াবী, এত সংবেদনশীল, অথচ তাতে যে কী পরিমাণ আগুন লুকানো। হঠাৎ মনে হয়, এই পিচ্চি একটা শরীরের ভিতরে এত কারেন্ট কোথা থেকে আসে, এত তেজ কি দিয়ে বানানো ওকে? একটা নিঃশ্বাস ফেলে সে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে আসে, দরজাটা টেনে বন্ধ করে। তারপর কড়া গলায় আদেশ দেয় মারতে ওকে। আজ থেকে হাউসের ভেতরে একটাও গার্ড থাকবে না, সব বাহিরে পাহারায় থাকবে। আর আমি যখন বলবো দরকার তখনই কেবল ভেতরে আসবে, তাছাড়া নয়। হাউসের ভেতরে শুধু মহিলা সার্ভেন্ট থাকবে। মাতেও বিনা প্রশ্নে মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর সে চোখ ফেরায় ইয়াশের দিকে। তুই এখানে থাকছিস না ইয়াশ, অন্য একটা ফ্ল্যাট দেখে কাল সকালেই উঠে যাচ্ছিস, এখান থেকে দূরে। এখনই ব্যবস্থা কর। ইয়াশ থমকে যায়, তার চোখে অবাক হওয়ার ছাপ। সেই অবাক ধীরে ধীরে ক্ষোভে বদলে যায়। এতদিনের একসাথে থাকা, একসাথে সব ঝুঁকি নেওয়া, সেসব এখন মুহূর্তেই উপেক্ষিত। সে কিছু বলতে যাবে, কিন্তু এ যে ঠান্ডা কণ্ঠে বলে ফেলে, আমার কথার ওপরে কোনো কথা চলবে না, আমি যা বলেছি সেটাই হবে। ইয়াশ অবজ্ঞার এক চিলতে হাসি হেসে ঘাড় নিচু করে সরে যায়। সে জানে এই অবস্থায় কিছু বলার মানে নেই। এরপর এ যে ঘুরে দাঁড়িয়ে এলেনাকে ডাকে, তুমি মেয়েদের যা যা দরকার সব আনবে, জামা কাপড়, জুতো, গয়না, কসমেটিক্স, যা যা লাগে একটা মেয়ের বাঁচতে, সব আজকের মধ্যেই। এলেনা সায়দায় মাথা নেড়ে গম্ভীর মুখে রওনা হয় নিজের দায়িত্ব পালনে। তারপর এ যে একজন মহিলা সার্ভেন্টকে একটা লিস্ট দিয়ে বলে, এখানে কিছু বাঙালি খাবারের তালিকা রয়েছে, আজ থেকে তোমাদের ম্যামের জন্য সেগুলোই রান্না করা হবে এবং তাকে সময় মতো সেগুলোই দেওয়া হবে। মহিলা সার্ভেন্টটিও সায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এ যে দাঁড়িয়ে থাকে দরজার পাশে, ভেতরে, সেই ঘরে যেখানে ঘুমিয়ে আছে এক ঝড়, নাম রিম। প্যান্ট হাউসের ব্যক্তিগত একটি কক্ষে বসে আছে ইয়াশ আর এজে। ঘরটা একেবারে নিঃশব্দ,
রাজসিক ভারী পর্দা আর কালো মার্বেলের টেবিলে ছায়া ফেলেছে আড়মোড়া বিকেলের আলো। চেয়ারের রাজাধিরাজের মতো বসে আছে এজে, এক পা আরেকটার ওপর তুলে হেলান দিয়ে, চোখে সেই চিরচেনা তাচ্ছিল্যের হালকা ঝলক। তার আঙুলে ঘুরছে একটি গোল মার্বেলের বল, নিঃশব্দে ঘুরছে, কিন্তু সেই ঘূর্ণনের শব্দটাই যেন অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। এজে হঠাৎ বলল ঠান্ডা গলায়, সকালে যেটা কি গুলি করলাম ওটা একটা স্পাই ছিল, ভেতর থেকে আমাদের সব ইনফরমেশন কালেক্ট করছিল। কুত্তাটা ভাবছিল আমি কিছু বুঝবো না। ইয়াশ রীতিমতো চমকে উঠে বলল, হোয়াট? তুই এতটা কনফার্ম হলি কি করে? এজে মার্বেলটা থামিয়ে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলে, তুই কি আমাকে তোর মতো বোকা ভাবিস ইয়াশ? আমি মানুষের নড়াচড়া দেখে বুঝি ওরা কিসে বিশ্বাস করে, কী লুকোতে চায়। আমি ভুলে গেছিস মনোবিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম আমি। মানুষ দেখে দেখে শিখেছি কার গলায় শ্বাস আটকে যায়, কার চোখে অস্বস্তি, কার হাত কাঁপে মিথ্যা বলার সময়। তাছাড়া আমার চোখ এতটাই তীক্ষ্ণ, দূরের একটা দৃষ্টি থেকেও বুঝতে পারি কার নজর আমার সিংহাসনের দিকে। ইয়াশ থমকে যায়, তারপর হঠাৎ কিছুটা উত্তেজিত গলায় বলে, তাই বলে তুই ওকে মেয়েটার সামনে গুলি করবি? এখন তো ও তোকে ঘৃণা করবে। এজের ঠোঁটে ঠান্ডা নির্মম এক বাঁকা হাসি খেলে যায়। ঘৃণা করুক, সেটাই তো চাই। ইয়াশ আশ্চর্য হয়ে যায়, কি বলছো তুই এসব? এজে একটু সামনের দিকে ঝুঁকে এসে বলে, তার চোখে আগুনের মতো এক ঝলক কঠোরতা, ভালোবাসা আমি বিশ্বাস করি না ইয়াশ। আমার বাবা মাও তো একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু কই, তারা কি একসাথে থাকতে পেরেছিল? ভালোবাসা মানেই ধোঁকা, অবিশ্বাস, অস্থিরতা। ভালোবাসা ক্ষণস্থায়ী, কয়েকটা মুহূর্তের মোহ, কিন্তু ঘৃণা? সে একটু থেমে গভীর গলায় বলে, ঘৃণা দীর্ঘস্থায়ী। ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু ঘৃণা থেকে কেউ পালাতে পারে না। ইয়াশ আশ্চর্য হয়ে বলে, তুই পাগল? এজে চোখ সরিয়ে কাচের দেওয়ালের দিকে তাকায়। আমি ওর মনে বেঁচে থাকতে চাই চিরকাল। সে যদি আমাকে ভালোবেসে ভুলে যায় সেটা আমি মেনে নিতে পারবো না, কিন্তু যদি ঘৃণা করে তাহলে আমি জানি আমি ওর মনের প্রতিটা প্রান্তে গেঁথে থাকব। মরে গেলেও সে ভুলতে পারবে না আমাকে। ইয়াশ হতবাক, তুই সত্যিই পাগল হয়ে গেছিস? এজে মৃদু হেসে বলে, ভালোবাসা পাগল বানায় না ইয়াশ, ঘৃণা বানায়। ইল চেন্ত্রো, ইতালির সবচেয়ে বড় শপিং মল। বিকেলের নরম আলোয় ঝকঝকে কাঁচ ঘেরা ফ্যাশন হাউসের সামনে দাঁড়িয়ে আছে এজে, তার পাশে একটু দূরে মাত্তেও। চারপাশের লোকজন হাঁটছে, হাসছে, ছবি তুলছে, কিন্তু তাদের বস যেন জমে গেছেন। একটা অদ্ভুত দ্বিধায় দাঁড়িয়ে আছেন মলের লেডিজ এক্সক্লুসিভ শপের সামনে। মাত্তেও কপাল কুঁচকে ফিসফিস করে, ভাই ভেতরে যাবেন না? এজে জবাব দেয় না, শুধু ঠোঁট কামড়ে একটা শুষ্ক ঢোক গেল নেয়। অন্য কেউ হলে জানত না, কিন্তু মাত্তেও জানে এই ঠোঁট কামড়ানো মানেই ভেতরে কিছু একটা অস্থিরতা চলছে। তারপর ধীরে ধীরে এজে দরজাটা টেনে ঢুকে পড়ে ভেতরে। শপের অভিজাত সাজ, গন্ধ আর ঝকঝকে আলোয় যেন তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। জীবনে প্রথমবার একটা মেয়ের জন্য কিছু কিনতে এসেছে সে। সেই মেয়েটা যে আজও তার চোখে ঘৃণা ছুঁড়ে মারে, তবু বুকের ভেতর এমন কিছু জাগিয়ে দেয় যা এজে নিজেও বোঝে না। একজন স্মার্ট মহিলা সেলার এগিয়ে এসে হাসি মুখে বলে, মে আই হেল্প ইউ স্যার? এজে মাথা নাড়ে, ঠান্ডা গলায় বলে, না, আমি দেখে নিতে পারবো। তারপর শুরু হয় খোঁজা, র্যাকের পর র্যাক। সে কোনো দাম দেখে না, কোনো লেবেল নয়, শুধু খুঁজে চলে এমন কিছু যেটা তার সেই মেয়েটার মতোই হবে, অভিজাত, বর্জেস, অথচ বিষাদের মতো কালো। অবশেষে এক কোণে চোখে পড়ে এক টুকরো অপূর্ব শাড়ি, কালো জমিনে পাথরের সূক্ষ্ম হাতের কাজ। এজে থেমে যায়, হাতে তুলে নেয় সেটাই। তার মনে হয় এইটুকু কাপড় যেন তার কণ্ঠের মতো, তার চাহানির মতো বিষাক্ত সুন্দর। সে কোনো কথা না বলে সেটাই নিয়ে চলে আসে কাউন্টারে। মাত্তেও বিস্ময় বলে, ভাই আপনি শাড়ি কিনলেন? এজে ঠোঁট কামড়ে মৃদু হাসে, কোনো উত্তর দেয় না। তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ সে যা করে তার জন্য কাউকে ব্যাখ্যা দিতে হয় না। তার মনে যা আছে সে তাই করে, ব্যাস। এজের কাজ প্রশ্নের নয়, নির্বিকার সিদ্ধান্তের। সে এক পলক চোখ বন্ধ করে ভাবে এই শাড়িটা পরে কেমন লাগবে মেয়েটাকে। চোখের সামনে যেন ভেসে ওঠে সেই মুখ, কাঁচের মতো স্পষ্ট। গোধূলির আলোয় দাঁড়িয়ে কালো পাথরের কাজ খচিত শাড়িটায় মোলানো এক রহস্যময়ী নারী, যার চোখে আগুন, ঠোঁটে অভিমান আর মুখে এক নিঃশব্দ প্রতিরোধ। মাত্তেও অবাক হয়ে তাকায়, এই লোকটাও মুচকি মুচকি হাসতে পারে? আজ পর্যন্ত তো কখনো দেখেনি। সে ফিসফিস করে উঠে বলে, এই লোক নির্ঘাত প্রেমে পাগল হয়ে গেছে। সেলার কাছে এসে জিজ্ঞেস করে, স্যার আপনার কি আর কিছু লাগবে? এজে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। কিছুক্ষণের নীরবতা,
তারপর এক ঝলক কড়া দৃষ্টিতে তাকায় মাত্তেওর দিকে। তুই এখন বেরিয়ে যা, ডাকলে আসবি। মার্তেও মুখ গোমরা করে বলে, কেন ভাই, আমি থাকলে কি সমস্যা? এজের চোখে তখন এমন এক দৃষ্টি যেন তাকিয়েই গিলে ফেলবে। মার্তেও আর এক মুহূর্তও দাঁড়ায় না, চুপচাপ বেরিয়ে যায়। এরপর এজে কিছুটা ইতস্তত করে। ভেতরে এক অজানা সংকোচ তার মতো মানুষের জন্যও নতুন। সে একবার গলাটা খাঁকরি দেয়, শুষ্ক ঢোক গিলে ধীরে বলে ওঠে, মেয়েদের ওই জিনিসটা লাগবে। সেলার ভ্রু কুচকে খানিকটা বিভ্রান্ত ভঙ্গিতে বলে, হোয়াট স্যার, কোন জিনিসটার কথা বলছেন? এজে গলা পরিষ্কার করে আবার নিঃশ্বাস টানে, বুকের ধুকপুক সম্ভ নিজেই শুনতে পায়। তারপর চোখ নামিয়ে বলে, মেয়েদের ইনার আর আন্ডারওয়্যার। জীবনে প্রথম যখন খুন করেছিল তখনও হয়তো হাত কাঁপেনি তার, কিন্তু আজ এই সামান্য কথাটা বলতে গিয়ে তার হাত কাঁপছিল, গলা অবশ হয়ে যাচ্ছিল। মহিলা স্যালারটি এবার মুচকি হেসে বলে, আচ্ছা, বুঝতে পেরেছি, বউয়ের জন্য প্রথমবার কিনতে এসেছেন তাই তো, তাই এতটা লজ্জা পাচ্ছেন। লজ্জা পাওয়ার কিছু নেই স্যার, সাইজ বলুন, আমি বের করে দিচ্ছি। এজে অপ্রস্তুত হয়ে যায়, সে সাইজ জানে না। চোখ বন্ধ করে মুহূর্তে মনে পড়ে যায় সেই দৃশ্য, রিমের সেই নাজুক মুহূর্ত যখন সে শাড়ি পরেছিল। ঝটকা খেয়ে চোখ মেলে ফেলে সে। তারপর মনে মনে হিসাব করে, নিজেকে বুঝিয়ে নেয়, মুখে বিড়বিড় করে, মেবি 32 হবে, খুব বেশি তো বড় না। স্যালার একটু থেমে ভ্রু কুচকে দেখে, তারপর জিজ্ঞেস করে, 32? সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, স্যালার পণ্য বের করতে দিলে এজে হঠাৎ বলে ওঠে, সবচেয়ে ভালো ব্র্যান্ডেরটা দিন, সফট আর মসৃণ কাপড়ের, যেন ও কমফর্ট ফিল করে। মহিলা সেলার এবার একটু হাসে, তারপর বলে, আপনি নিশ্চয়ই আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন তাই না? আপনার ওয়াইফ ভীষণ লাকি। এজে চুপ করে যায়, সে উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় শপের বাইরে। কোনো উত্তর না দেওয়াটাই যেন তার আসল উত্তর, কোনো উত্তর না দেওয়াটাই যেন তার আসল উত্তর। ক্যালাব্রিয়া, পেন্টহাউস। রিম নিস্তব্ধ বিমর্ষ দৃষ্টিতে থাই গ্লাসের দিকে তাকিয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমের এক কোণে বসে আছে। যেন তার মনের আলো নিভে গেছে, প্রাণ যেন মরে গেছে, শুধু রক্তমাংসের একটা দেহপুতুল রয়ে গেছে। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল একটা হালকা ক্লিক শব্দে। প্রবেশ করে এজে, সঙ্গে 4 জন মহিলা সার্ভেন্ট, হাতে বড় বড় শপিং ব্যাগ। ব্যাগগুলোতে রয়েছে মেয়েদের সব প্রয়োজনীয় জিনিসপত্র। এজে কমান্ড করে, সবকিছু গোছানো শুরু করো, যেন এখানে কোনো কিছুর অভাব না থাকে। সার্ভেন্টরা দ্রুত কাজে লেগে যায়, ব্যাগ থেকে জুতো, জামা, অলংকার এক একে বার করে রুমের একপাশে সাজিয়ে নেয়। তারা বাইরে থেকে আরও সমস্ত শপিং ব্যাগ নিয়ে আসে। রুমের মধ্যে এক দরজারা, সেটা খুলতেই নজরে কারে চোখ ধাঁধানো এক বিলাসী ভরের দেখা মেলে। একপাশে নিখুঁতভাবে সাজানো হাই হিল থেকে স্নিকার্স, স্টিলেটো থেকে বুট, সব ধরনের জুতো। আরেক পাশে ঝলমলে সব পোশাক, গাউন, সিল্ক শাড়ি, ট্রেঞ্চ কোট, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার আউটফিটস। একটা বিশাল দেওয়ালে ঝুলছে একের পর এক অলংকার, হীরার, চুম্বকীয় কালারস্টোন, রোজ গোল্ডের ডিজাইন, যেন পুরো একটা প্রাইভেট শপিং হল। সেখানে আড়ম্বরপূর্ণ আনুষাঙ্গিক সামগ্রী, মেয়েদের প্রতিটি প্রয়োজন মেটানোর জন্য সব কিছু সাজানো। ঘরের মাঝখানে একটা টাচ স্ক্রিন বোর্ড, যেটা দিয়ে যে কোনো জিনিস অর্ডার করা যায়, তৎক্ষণাৎ পৌঁছে যাবে সেই বিলাসবহুল ঘরে। রিম এখনও একইভাবে বসে আছে বিছানায়, এজে তার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে এক অসম্ভব তীব্রতা, গলায় রুদ্ধ একটা আবেগ। তোমার সমস্ত প্রয়োজনের জিনিস এখানেই আছে বারবি ডল, তুমি শুধু একবার হুকুম করবে আর সব তোমার সামনে হাজির হয়ে যাবে। রিমের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি খেলে যায়, যেন তার চারপাশের জৌলুস তাকে স্পর্শই করছে না। বাহ, দামি খাঁচা বানিয়েছেন, কিন্তু জানেন তো, খাঁচা যতই সোনার হোক না কেন, পাখি কিন্তু মুক্তি চায়। তার গলা ঠান্ডা কিন্তু ধারালো, যেন সারা ঘর ঠান্ডা হয়ে আসে। এ যে এক মুহূর্তের জন্য চুপ করে যায়, সে নির্বিকারে ঠান্ডা গলায় বলে, কি করবে বলো? তোমার ডেস্টিনিতে হয়তো বন্দিত্বই লেখা ছিল। রিম কিছু না বলে ম্লান মুখে তাকিয়ে থাকে সামনের দেওয়ালের দিকে। ঘরে কিছু সময় থমকে থাকে, কোথাও কোনো শব্দ নেই, শুধু একটা শ্বাস আটকে থাকা কান্নার মতো নিঃসঙ্গ। ঋষভ প্রায় পাগল হয়ে গেছে। শহরের প্রতিটা কোণা, অচেনা গলি, পরিচিত মুখ, সবখানে খুঁজে ফিরেছে সে, কিন্তু রিম নেই। মেয়েটা কোথায় গেল? এতটা একা হয়ে কোথায় বা যেতে পারে? স্পাই ইনফর্মারদেরও কেই কোনো খবর দিতে পারছে না। ঋষভের মন মানতে চায় না যে রিম পালিয়েছে। তার মন বলছে সে কোনো বিপদে আছে। এই 1 বছরে রিমকে কখনো এমন মেয়ে বলে মনে হয়নি। মেয়েটা ছিল নিষ্পাপ, কিন্তু আত্মসম্মানে অটল। তাই সে ঠিক করেছে জীবনের যতটুকু সময় লাগুক, সে খুঁজে বের করবে রিমকে, হাল ছাড়বে না কোনোভাবেই। যদি প্রয়োজন পড়ে তবে নিজের গোটা জীবনটাই সে উৎসর্গ করে দেবে সেই মায়াবিনীর খুঁজে। রোম, জেমেল্লি হসপিটাল। সবটা শুনে বিস্মিত ক্যাথি চোখ বড় বড় করে বলে ওঠে, মানে
মেয়েটা বিয়ে না করে পালিয়েছে আর আপনি গত 3 মাস ধরে তাকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে ইতালি চলে এসেছেন। ঋষভ চোয়াল শক্ত করে তার দিকে তাকায়, গলার স্বর আগুনের মতো কঠিন। বলেছি ও পালায়নি, আমার রিম এমন নয়। শি ইজ ইন ট্রাবল অ্যান্ড আইল ফাইন্ড হার নো ম্যাটার ওয়ের শি ইজ। ক্যাথি এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কি অসম্ভব এক দৃঢ়তা, কি অপার বিশ্বাস! একটা ছেলে কতটা ভালোবাসলে এতটা নিঃস্বার্থভাবে বিশ্বাস করতে পারে? আই এম সরি, আই ডিডন্ট মিন টু। ঋষভ হালকা মাথা নাড়ে। ইটস ওকে। ভোরের প্রথম আলো আস্তে আস্তে ছুঁয়ে যায় হাসপাতালের কাচ জানালাগুলো। রাতের আধার গলে রূপালী আলোর কুয়াশা নামছে আকাশে, দূরে গির্জার ঘণ্টা বাজে মৃদু শব্দে। পাখির ডানায় ভেসে আসে আসার নতুন সকাল। হঠাৎ একজন ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে শান্ত কণ্ঠে ক্যাথিকে জানায়, ইয়োর ব্রাদার ইজ স্টেবল নাও, ওকে এখন আপনারা ডিসচার্জ করে নিয়ে যেতে পারেন। ক্যাথি কিছুক্ষণ চুপ করে থেকে চোখের কোণ মুছে বলে, থ্যাঙ্কস ডক্টর। ক্যালাব্রিয়া, পেন্ট হাউস। রিমের মনে শুধু একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, কি এমন আছে সেই রহস্যময় ঘরটায় যেখানে একটা মাছিও প্রবেশ করতে পারে না? সেই ঘর নিয়ে জানোয়ারটা এতটা পজেসিভ কেন? সে ঘুমোতে পারেনি একটুও, সারা রাত জেগে ছটফট করেছে এই একটা প্রশ্ন নিয়ে। যেভাবেই হোক সেই রহস্য তার জানতেই হবে, এটাই যেন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু ঘরটা লকড করা, আর সেই পাসওয়ার্ড রিমের জানা নেই। নিঃশ্বাস ফেলে বিছানায় এপাশ ওপাশ করে, ফিসফিস করে বলে, যেভাবেই হোক আমাকে জানতে হবে, একবার শুধু কোডটা পেলে আমি ঢুকেই দেখব। চোখে ঝিলিক দেয় একরোখা জেদ, যেটাই থাকুক ওখানে, সত্য, স্মৃতি কিংবা মৃত্যু, রিম এখন পিছিয়ে যাওয়ার মেয়েটা নয়। এজের চোখে ঘুম নেই, কাল রাতেও জেগেছিল, আজ সকালেও। পেন্ট হাউসের বিশাল কাঁচের জানালার সামনে সে একা দাঁড়িয়ে, দৃষ্টি বাইরের ধোঁয়াটে শহরের দিকে। তবে শহর নয়, সে যেন নিজের ভেতরেই এক জ্বলন্ত নরক দেখছে। পিছন থেকে দরজার লক খোলার মৃদু শব্দ হলো। ঘরে প্রবেশ করল এক দীর্ঘাঙ্গী নারী, পরনে ব্ল্যাক বডিকর্ন স্যুট, পায়ে উঁচু হিল, আর হালকা বাদামি সিল্কি চুলগুলো মাথার ওপর শক্ত করে ঝুটি করা। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও পেশাদারিত্বের আড়ালে তা ঢাকা পড়ে গেছে। তার হাতে একটি ছোট্ট ডিজিটাল নোটপ্যাড। এ যে ধীর গতিতে ঘাড় ফেরালো, কণ্ঠস্বর বরফ শীতাল। গট এনিথিং এলেনা? এলেনা থেমে দাঁড়ায়, মাথা নিচু, নিঃশব্দতা। সে উত্তর দেয় না, শুধু নিঃশ্বাসে বোঝা যায় বহু চেষ্টা করেও এবারেও ব্যর্থতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল পাশের দামি কাঁচের টেবিলটা। হাতের কফির মাগটা সজোরে আছাড় মেরে ভেঙে ফেলেছে এজে। সে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, মার্কো, লুকা, হোয়াট দ্য হেল আর দে ডুইং, হ্যাঁ? সে টেবিলের উপর সজোরে থাবা মেরে ঘড়ির দিকে তাকালো। রগ ফুলে উঠেছে গলার। ড্যাম ইট, একটা সামান্য এনক্রিপশন ব্রেক করতে পারছে না ওরা? কিসের স্পাই হ্যাকার ওরা? সব কটা অপদার্থের দল। এলেনা মুখ তোলে, চোখে স্পষ্ট উদ্বেগ। সে নরম কিন্তু আত্মবিশ্বাসকারী স্বরে বলে, কাম ডাউন, ইউ নো ওদের ওপর সার্ভেলেন্স আছে, ওরা ওদের বেস্ট ট্রাই করছে। ডোন্ট ওয়ারি, সবকিছু আমাদের প্ল্যান মাফিকই এগোচ্ছে। গেট টুগেদারের সব আয়োজনও একদম পারফেক্টলি সেট করা হয়েছে। বলেই এলেনা সহজভাবে দাঁড়িয়ে থাকে। ফ্রান্সিসকো মিশনটা ছিল গোপন, এমনকি তাদের দলেরও কেউ জানে না কেন পাঠানো হয়েছিল তাকে। তবে এলেনাও নিজে ভাবছে, কি এমন আছে ওই পুরনো হার্ড ড্রাইভে যার জন্য এত উন্মাদ হয়ে আছে এ যে দীর্ঘ শ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করল। তবে সেই শান্ত হওয়াটা যেন ঝড়ের আগের স্তব্ধতা। সে গম্ভীর গলায় বলল, মেক শিওর পার্টির চিফ গেস্ট যেন অবশ্যই প্রেজেন্ট থাকে। এলেনার ঠোঁটে এক চিলতে শীতল হাসি ফুটে উঠল। সে আত্মবিশ্বাসের সাথে বলল, ডোন্ট ওয়ারি। এতক্ষণে তার হাতে ইনভিটেশন কার্ড পৌঁছে গেছে, উইথ আ পার্সোনাল টাচ। ইটালি, রোম। শহরের এক গোপন কুঠুরি। ল্যাবের বাতাসটা ঘন হয়ে এসেছে, চারপাশে অন্ধকার, মাঝে কেবল সাবজেক্ট বক্সটার উপর ঝুঁকে কাজ করছে অ্যালেসান্ড্রো। তার চোখে তীব্র দৃঢ়তা, চোয়াল শক্ত, নিঃশ্বাস গভীর। চারদিকে আধুনিক মনিটর, তারের জঙ্গল, আর নিঃশব্দে ঘর ঘর শব্দ তুলে ঘুরছে লিকুইড নাইট্রোজেনের পাইপলাইন। কাচের কফিনের মতো সেই সাবজেক্টের শরীর নিথর, তবুও মনে হচ্ছিল কিছু একটা ঘুরতে চলেছে। হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে ঝলসে ওঠে এক লাল নীল গ্রাফ, আর ঠিক সেই মুহূর্তে সাবজেক্টের বুকে টুক করে ওঠে একটা ধাক্কা। টিক টিক টিক, হার্টবিট। পিছন থেকে ছুটে আসে এক বিজ্ঞানী, মুখে ঘাম, চোখে অবিশ্বাস। স্যার, উই ডিড ইট, হি ইজ অ্যালাইভ, উই আর সাকসিডিং। ল্যাবের অন্য বিজ্ঞানীরাও ধীরে ধীরে মাথা তোলে। বিস্ময়, আনন্দ আর শঙ্কা মিলেমিশে এক বিভ্রম তৈরি করে। অ্যালেসান্ড্রো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখে গভীর ছায়া, ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। ফাইনালি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনটা কেঁপে ওঠে। লাল আলোর সতর্ক সাইরেন ঘণ্টা বাজাতে শুরু করে। বিপ বিপ বিপ, সিস্টেম ফেলিয়ার। সবাই চমকে ওঠে, হার্টবিট থেমে যায়, স্ক্রিন কালো। অ্যালেসান্ড্রো স্থির,
তারপর হঠাৎই ঘুরে দাঁড়ায়, পাগলের মতো ছুটে যায় সামনে থাকা বিজ্ঞানীর দিকে। কিছু না বলে তুলে নেয় একটা তীক্ষ্ণ টাইটেনিয়াম ক্ল্যাম্প, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই সেটা গেঁথে দেয় সেই বিজ্ঞানীর গলায়। ছড় করে রক্ত ছিটকে পড়ে মেঝেতে। বিজ্ঞানী লুটিয়ে পড়ে নিথর। চারপাশ স্তব্ধ। এই নিঃশব্দতা ভেঙে দেয় এক সার্ভেন্টের চপল পদচারণা। তারপর আবার পা দুটো থেমে যায়, হঠাৎ করেই। চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। এই মুহূর্তে নিজের স্যারের সামনে দাঁড়ানোর সাহস নেই তার, কিন্তু খবরটা না দিলে পরে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তাই সে ধীরে ধীরে এগিয়ে আসে, ঘাম ভেজা কপাল আর কাপা কণ্ঠে বলে, স্যার, একটা ইনভিটেশন কার্ড এসছে, কে যেন পাঠিয়েছে, খুব আর্জেন্ট মনে হচ্ছে। ভয় ভয় সে বাড়িয়ে দেয় খামের মতো কালো একটা কার্ড, যার ওপরে সোনালি অক্ষরে লেখা, লা নত্তে দে লা পাত্তো অস্কিউরো, দ্য নাইট অফ দ্য ডার্ক প্যাক্ট। অ্যালেসান্ড্রো ধীরে ধীরে খুলে দেখে কার্ডের ভিতরের লেখা, তারপর ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই পুরনো পরিচিত ছায়াময়ী অট্টহাসি। ফাইনালি আদার দেখা হবে সেই ডেভিলের সঙ্গে। এইবার খেলা আমিই শুরু করব। ক্যালাব্রিয়া, পেন্টহাউস। রিমের মনে শুধু একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, কি এমন আছে সেই রহস্যময় ঘরটায় যেখানে একটা মাছিও প্রবেশ করতে পারে না? সেই ঘর নিয়ে জানোয়ারটা এতটা পজেসিভ কেন? সে ঘুমোতে পারেনি একটুও, সারা রাত জেগে ছটফট করেছে এই একটা প্রশ্ন নিয়ে। যেভাবেই হোক সেই রহস্য তার জানতেই হবে, এটাই যেন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু ঘরটা লকড করা, আর সেই পাসওয়ার্ড রিমের জানা নেই। নিঃশ্বাস ফেলে বিছানায় এপাশ ওপাশ করে, ফিসফিস করে বলে, যেভাবেই হোক আমাকে জানতে হবে, একবার শুধু কোডটা পেলে আমি ঢুকেই দেখব। চোখে ঝিলিক দেয় একরোখা জেদ। যেটাই থাকুক ওখানে, সত্য, স্মৃতি কিংবা মৃত্যু, রিম এখন পিছিয়ে যাওয়ার মেয়েটা নয়। এজের চোখে ঘুম নেই, কাল রাতেও জেগেছিল, আজ সকালেও। পেন্টহাউসের বিশাল কাচের জানালার সামনে সে একা দাঁড়িয়ে, দৃষ্টি বাইরের ধোঁয়াটে শহরের দিকে। তবে শহর নয়, সে যেন নিজের ভেতরেই এক জ্বলন্ত নরক দেখছে। পিছন থেকে দরজার লক খোলার মৃদু শব্দ হলো। ঘরে প্রবেশ করল এক দীর্ঘাঙ্গী নারী, পরনে ব্ল্যাক বডিকর্ন স্যুট, পায়ে উঁচু হিল, আর হালকা বাদামি সিল্কি চুলগুলো মাথার ওপর শক্ত করে ঝুটি করা। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও পেশাদারিত্বের আগালে তা ঢাকা পড়ে গেছে। তার হাতে একটি ছোট্ট ডিজিটাল নোটপ্যাড। এ যে ধীর গতিতে ঘাড় ফেরালো, কণ্ঠস্বর বরফ শীতল। গট এনিথিং এলেনা? এলেনা থেমে দাঁড়ায়, মাথা নিচু, নিঃশব্দতা। সে উত্তর দেয় না, শুধু নিঃশ্বাসে বোঝা যায় বহু চেষ্টা করেও এবারেও ব্যর্থতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল পাশের দামি কাঁচের টেবিলটা। হাতের কফির মাগটা সজোরে আছাড় মেরে ভেঙে ফেলেছে এজে। সে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, মার্কো, লুকা, হোয়াট দ্য হেল আর দে ডুইং, হ্যাঁ? সে টেবিলের উপর সজোরে থাবা মেরে ঘড়ির দিকে তাকালো। রগ ফুলে উঠেছে গলার। ড্যাম ইট, একটা সামান্য এনক্রিপশন ব্রেক করতে পারছে না ওরা? কিসের স্পাই হ্যাকার ওরা? সব কটা অপদার্থের দল। এলেনা মুখ তোলে, চোখে স্পষ্ট উদ্বেগ। সে নরম কিন্তু আত্মবিশ্বাসকারী স্বরে বলে, কাম ডাউন, ইউ নো ওদের ওপর সার্ভেলেন্স আছে, ওরা ওদের বেস্ট ট্রাই করছে, ডোন্ট ওয়ারি, সবকিছু আমাদের প্ল্যান মাফিকই এগোচ্ছে। গেট টুগেদারের সব আয়োজনও একদম পারফেক্টলি সেট করা হয়েছে। বলেই এলেনা সহজভাবে দাঁড়িয়ে থাকে। ফ্রান্সিসকো মিশনটা ছিল গোপন, এমনকি তাদের দলেরও কেউ জানে না কেন পাঠানো হয়েছিল তাকে। তবে এলেনাও নিজে ভাবছে, কি এমন আছে ওই পুরনো হার্ড ড্রাইভে যার জন্য এত উন্মাদ হয়ে আছে এজে দীর্ঘশ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করল। তবে সেই শান্ত হওয়াটা যেন ঝড়ের আগের স্তব্ধতা। সে গম্ভীর গলায় বলল, মেক শিওর পার্টির চিফ গেস্ট যেন অবশ্যই প্রেজেন্ট থাকে। এলেনার ঠোঁটে এক চিলতে শীতল হাসি ফুটে উঠল। সে আত্মবিশ্বাসের সাথে বলল, ডোন্ট ওয়ারি, এতক্ষণে তার হাতে ইনভিটেশন কার্ড পৌঁছে গেছে উইথ আ পার্সোনাল টাচ। ইতালি, রোম। শহরের এক গোপন কুঠুরি। ল্যাবের বাতাসটা ঘন হয়ে এসছে, চারপাশে অন্ধকার, মাঝে কেবল সাবজেক্ট বক্সটার উপর ঝুঁকে কাজ করছে আলেসান্দ্রো। তার চোখে তীব্র দৃঢ়তা, চোয়াল শক্ত, নিঃশ্বাস গভীর। চারদিকে আধুনিক মনিটর, তারের জঙ্গল, আর নিঃশব্দে ঘর ঘর তুলে ঘুরছে লিকুইড নাইট্রোজেনের পাইপলাইন। কাঁচের কফিনের মতো সেই সাবজেক্টের শরীর নিথর, তবুও মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে ঝলসে ওঠে এক লাল নীল গ্রাফ, আর ঠিক সেই মুহূর্তে সাবজেক্টের বুকে টুক করে ওঠে এক ধাক্কা। টিক টিক টিক, হার্টবিট। পেছন থেকে ছুটে আসে এক বিজ্ঞানী, মুখে ঘাম, চোখে অবিশ্বাস। স্যার, উই ডিড ইট, হি ইজ অ্যালাইভ, উই আর সাকসিডিং। ল্যাবের অন্য বিজ্ঞানীরাও ধীরে ধীরে মাথা তোলে। বিস্ময়, আনন্দ আর শঙ্কা মিলেমিশে এক বিভ্রম তৈরি করে। আলেসান্দ্রো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, চোখে গভীর ছায়া, ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। ফাইনালি।
কিন্তু ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে ওঠে। লাল আলোর সতর্ক সাইরেন ঘণ্টা বাজাতে শুরু করে। বিপ বিপ বিপ, সিস্টেম ফেলিয়ার। সবাই চমকে ওঠে, হার্টবিট থেমে যায়, স্ক্রিন কালো। আলেসান্দ্রো স্থির, তারপর হঠাৎই ঘুরে দাঁড়ায়, পাগলের মতো ছুটে যায় সামনে থাকা বিজ্ঞানীর দিকে। কিছু না বলে তুলে নেয় একটা তীক্ষ্ণ টাইটেনিয়াম ক্ল্যাম্প, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই সেটা গেঁথে দেয় সেই বিজ্ঞানীর গলায়। ছড় করে রক্ত ছিটকে পড়ে মেঝেতে। বিজ্ঞানী লুটিয়ে পড়ে নিথর, চারপাশ স্তব্ধ। এই নিস্তব্ধতা ভেঙে দেয় এক সার্ভেন্টের চপল পদচারণা। তারপর আবার পা দুটো থেমে যায় হঠাৎ করেই, চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। এই মুহূর্তে নিজের স্যারের সামনে দাঁড়ানোর সাহস নেই তার, কিন্তু খবরটা না দিলে পরে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তাই সে ধীরে ধীরে এগিয়ে আসে, ঘাম ভেজা কপাল আর কাঁপা কণ্ঠে বলে, স্যার, একটা ইনভিটেশন কার্ড এসছে, কে যেন পাঠিয়েছে, খুব আর্জেন্ট মনে হচ্ছে। ভয়ে ভয়ে সে বাড়িয়ে দেয় খামের মতো কালো একটা কার্ড, যার উপরে সোনালি অক্ষরে লেখা, লা নোত্তে দেল পাত্তো ওস্কুরো, দ্য নাইট অব দ্য ডার্ক প্যাক্ট। আলেসান্দ্রো ধীরে ধীরে খুলে দেখে কার্ডের ভিতরের লেখা। তারপর ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই পুরনো পরিচিত ছায়াময়ী অট্টহাসি। ফাইনালি আবার দেখা হবে সেই ডেভিলের সঙ্গে। এইবার খেলা আমিই শুরু করব। ক্যালাব্রিয়া, পেন্টহাউস। রিম ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে আসে। অন্ধকার নীরবতার সেই চিরচেনা পেন্টহাউস আজ যেন অন্য এক রূপ নিয়েছে। সার্ভেন্টদের ছোটাছুটি, পায়ের শব্দ, কিছুর প্রস্তুতি, একটা উৎসবের আমেজ। মনে হচ্ছে আজ এখানে কিছু একটা বিশেষ ঘটতে চলেছে। চোখ ঘুরিয়ে এসে দেখে একপাশে দাঁড়িয়ে এলেনা ফোনে কথা বলছে। রিম নিঃশব্দে তার কাছে এগিয়ে এসে কৌতূহল ভরা গলায় বলল, আজ এখানে এত মানুষ, কী আয়োজন হচ্ছে? এলেনা ফোনটা ধীরে কান থেকে নামিয়ে রাখে। তার মুখে একটুখানি স্নেহের ছাপ, তবে তাতে চাপা থাকে একরকমের সতর্কতা। কোমল স্বরে বলে, তেমন কিছু নয়, আজ একটা পার্টি আছে। তবে শোনো, আজ তুমি রুম থেকে বেরোবে না, এ যে তোমাকে স্পষ্ট নিষেধ করে রেখেছে। আজ এখানে এমন কিছু মানুষ আসবে যারা মোটেই ভদ্রলোক নয়, তাদের সামনে তোমার যাওয়া নিরাপদ নয়। রিম ভ্রু কুচকে ঠোঁট বাঁকায়, ঘৃণা মেশানো তাচ্ছিল্যের স্বরে বলে, তোমার স্যারের থেকে খারাপ আর কেউ হতে পারে না। আমি যদর চেয়ে আনসেফ হই, সেটা একমাত্র ওই তোমাদের স্যারের কাছেই। এলেনা হালকা মলিন হেসে কিছু বলতে গিয়ে থেমে যায়। হয়তো কিছু বলার ছিল, কিন্তু সময় বা সাহস কোনোটাই সঙ্গ দেয় না। রিমও আর একটাও কথা না বাড়িয়ে মুখ ফিরিয়ে নেয়, মাথা উঁচু করে ধীরে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। জানলার পাশে বসেছিল রিম। বাইরের আকাশটা মেঘলা, ঠিক তার মনের মতো। হঠাৎ বাতাসের ঝাপটায় একটা চেনা ঘ্রাণ এসে তার নাকে ধাক্কা দিল, চিংড়ির মালাইকারি। রিমের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ঠিক পরক্ষণে দরজা ঠেলে ভিতরে ঢুকল এজে, হাতে ধোঁয়া ওঠা গরম ভাত আর সযত্নে সাজানো চিংড়ির থালা। রিমের প্রিয় খাবার, সেটা এজে ভালো করেই জানে। সে ধীর পায়ে এগিয়ে এসে রিমের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। তার চোখে এক আদিম শিকারীর মতো ধূর্ত অথচ মোহাচ্ছন্ন হাসি। রিমের চোখের দিকে স্থির দৃষ্টি রেখে সে ঠোঁট বাঁকিয়ে বলল, সকাল থেকে না খেয়ে জাসুসি চলছে বুঝি? তার ঠোঁটে এক তাচ্ছিল্য ভরা হাসি খেলে যায়। যতই চেষ্টা করো, এই মায়াজাল ছিঁড়ে বেরোতে পারবে না। আজীবন মুক্তি নেই তোমার, মাই লিটল স্পাই। রিম রাগে ফুঁসে ওঠে, ভ্রু কুচকে তার দিকে তাকায়। ইচ্ছে করলে দু চারটে থাপ্পড় মেরে দেয়, কিন্তু নিজের মনের ইচ্ছেটা শক্ত করে চেপে রাখে। মুখে কিছু না বললেও চোখে খুব স্পষ্ট। এ যে ঠোঁট কামড়ে একটানা তাকিয়ে থাকে তার দিকে, তারপর বাঁকা হেসে নিচু স্বরে বলে, চাইলে থাপ্পড় দিতে পারো, আই রিয়েলি ডোন্ট মাইন্ড, বরং এতে আমার একটু বেশিই ভালো লাগবে। রিম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যেন তার মনের কথা কেউ চুরি করে শুনে ফেলেছে। লোকটা কি অন্তর্যামী? রিমের অবাক হওয়া দেখে এজের হাসির ধার যেন আরও বেড়ে গেল। সে রিমের খুব কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, অবাক হয়েও না সোনা, তোমার নিঃশ্বাসের শব্দ শুনেই আমি বুঝে যাই তুমি কি ভাবছ। তুমি কখন কি ভাবছ, কি করতে যাচ্ছ, সব। এমনকি এমন কিছু জানি যেটা শুনলে তুমি লজ্জায় কুঁকড়ে যাবে, আর আমি হয়তো নিজের শেষ কন্ট্রোল হারিয়ে ফেলব। বলেই সে এক চোখ টিপে দেয় মুচকি হেসে। রিমের রাগ তখন তীব্র আগুনে পরিণত হয়। সে মুখ খুলে কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এজে হঠাৎ করে তার মুখে ভাত ঢুকিয়ে দেয়। রিম রেগে যায় ঠিকই, কিন্তু কিছু না বলে চুপচাপ খেতে থাকে, কারণ সে জানে খিদের সময় খাবার নিয়ে নাটক করলে তার পরিণাম ভালো হবে না। আর তাছাড়া চিংড়ি, সেটা তো তার দুর্বলতা।
খাওয়া শেষ হতেই এজে ধীর স্থিরভাবে উঠে হাত ধুয়ে নিল। তারপর আলতো করে রিমের ঠোঁটের কোণাটা মুছে দিতে হাত বাড়ালো। এজের আঙ্গুল যখন রিমের নরম অষ্ঠ স্পর্শ করল, ঠিক সেই মুহূর্তে দুজনের মাঝখানে যেন এক সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। এক অদ্ভুত শিহরণে এজে নিজেই কেঁপে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে এক ঝটকায় হাত সরিয়ে নিল। টিস্যু দিয়ে নিজের হাত মুছে তার কণ্ঠস্বর এক নিমেষেই পাথরের মতো কঠিন হয়ে গেল। আজ তুমি রুম থেকে এক পাও বেরোবে না। কিছু দরকার হলে সার্ভেন্টকে ডাকবে, ব্যাস। রিম দাঁতে দাঁত বলে উঠল, আমি আপনার হুকুম মানব কেন? আপনি কি ভাবছেন আমি আপনার কেনা গোলাম? আপনার ওই পোষা চাকরদের মতো আমি আপনাকে ভয় পাই না। এজে এবার ঘুরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসল। রিমের চোখের মনির দিকে তাকিয়ে সে নিচু স্বরে বলল, তুমি চাকর হতে যাবে কেন সোনা? তুমি তো এই সাম্রাজ্যের রানী, আর রানী যদি রাজার কথা না মানে তবে সেই রাজ্যত্বে প্রলয় অনিবার্য, তাই না? এতটুকু জানো না? গাড়ির গতি থেমে যায় এক পুরনো আবাসিক এলাকার সামনে। ঋষভ তাকিয়ে দেখে বাড়ির সামনে কিছু মালপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ক্যাথি বিস্ময়ে তাকিয়ে বলে, এসব কি আমাদের জিনিসপত্র? দরজায় দাঁড়িয়ে থাকা বাড়িওয়ালা কঠোর গলায় বলে ওঠে, আপনাদের সময় শেষ, গত 2 মাসের ভাড়া বাকি, আমি আর রাখতে পারছি না, দয়া করে জিনিসপত্র নিয়ে চলে যান। ক্যাথি যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে এমনভাবে চুপ করে যায়। তার ভাই ক্রিস কিছুই বোঝে না, শুধু হাত ধরে রাখে বোনের। চোখের কোণায় জমে ওঠা কান্না লুকাতে লুকাতে ক্যাথি অসহায়ভাবে বলে, এখন কোথায় যাব আমরা? ঋষভ এক মুহূর্ত তাকিয়ে থাকে ক্যাথির চোখে, তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, এই মুহূর্তে তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই ক্যাথি। তুমি চাইলে আমার সঙ্গে চলো, ওখানে আপাতত থেকে যাও, আমি পরে তোমার জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেব। ক্যাথি কিছু বলতে পারে না, কণ্ঠ আটকে আসে। হঠাৎ যেন ঋষভের কাঁধটাই এই পৃথিবীর একমাত্র ভরসা মনে হয় তার কাছে। চাঁদের আলোটা আজ একটু ধূসর, ঠিক যেন আকাশও বুঝে গেছে এখানে আলো নয়, অন্ধকারের উৎসব চলবে। জঙ্গলের বিলাসবহুল সেই বহুতল ভবনের ছাদে ঝলমলে এক অন্ধকার। ছাদ জুড়ে এক গোপন গেট টুগেদার, চারদিক কাঁচের প্রাচীর দিয়ে ঘেরা। নিচে শহরের বাতিগুলো তুচ্ছ লাগে এই ছাদে। এই ছাদই যেন আসল রাজত্ব। ঝিমঝিম স্লো জ্যাজ বাজছে পেছনে। এক কোণে পুরনো গ্রামোফোনের মতো দেখতে স্পিকারে ভেসে আসছে সুর, And the night whispers secrets no one dares to keep. রেড লাইট জ্বলছে ছাদের চারপাশে। না, কোনো উজ্জ্বলতা নেই তাতে, বরং লাল আভা ছড়িয়ে ছায়া আরও কালো করে তুলছে। চাঁদের আলো এসে পড়ছে কারো গাল ছুঁয়ে, কারোর গলায় আটকে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোফা, চেয়ার আর হাই টেবিলের পাশে বসে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু মুখ। ইতালি, রাশিয়া, কলম্বিয়া, তুর্কি, চায়না, প্রতিটা গ্যাংয়ের বসরা এসছে আজ। কেউ সিগার ছুঁড়ছে, কেউ নিঃশব্দে ওয়াইনের গ্লাস তুলে চুমুক দিচ্ছে। এক কোণে দাঁড়িয়ে আছে 2জন চাইনিজ বডিগার্ড, সবার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। এই পার্টিতে হাসি নেই, শুধুই হিসেব। বন্ধুত্ব নেই, কেবল ক্ষমতার মেপে মেপে ছুঁয়ে দেখা। না, এটা কোনো আনন্দের পার্টি নয়, এটা ব্লাড সাইন অ্যাগ্রিমেন্টের চূড়ান্ত রাত। গুমোট এই পরিবেশে সবার মুখে একটাই প্রশ্ন, একটাই কাঁপুনি মেশানো ফিসফিসি, ওয়্যার ইজ হি, ওয়্যার ইজ দ্য কিং? এই গেট টুগেদার যে আয়োজন করেছে সেই তো আসেইনি। একজন ডনের গলার রগ টনটন করে উঠছে। হয়তো সে এখানেই আছে, ছায়ার মতো, আমাদের দেখতে, শুনতে। ঠিক তখনই শঙ্খনাদ ছুঁয়ে দূর থেকে ছুটে আসে এক তীক্ষ্ণ ছুরি, ছ্যাক করে কারোর হাত কেটে মেঝেতে পড়ে। একজন তাকিয়ে দেখে তার হাত নেই, রক্ত গড়িয়ে মেঝে লাল করে দেয়। সে কিছু বলতে চায়, কিন্তু তার আগেই কেঁপে কেঁপে পড়ে যায় মাটিতে। সব যেন জমে যায় এক মুহূর্তে। সবার মুখে আতঙ্ক, স্তব্ধতা। পেন্টহাউসের সমস্ত আলো নিভে যায়। এক মুহূর্ত, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো সময়, তারপর লাল রঙের স্পটলাইট পড়ে ছাদের কাঁচ ঘেরা পাশের দরজায়। সেই দরজা খুলে যায় ধীরে ধীরে। স্লো মোশনে একটা কালো বুট সামনে এগোয়, কালো শার্ট, ওপরে ব্ল্যাক ওয়াইন কালারের ব্লেজার। ছায়া মূর্তিটি এগিয়ে আসে সামনে, চোখ জ্বলছে আগুনে। নো ওয়ান ডেয়ার্স টু টাচ হোয়াট ইজ মাইন। তার ঠান্ডা শীতল কণ্ঠ যেন এক তীক্ষ্ণ ছোড়াছুরির ফল। রিম রুম থেকে বেরিয়ে এসেছিল জেদ করে, নিষেধ অমান্য করে। ভেবেছিল একটু হেঁটে আসবে, কিন্তু চারপাশের জমকালো ভিড়ে সে নিজেকে বেমানান মনে করছিল। সে এক কোণে দাঁড়িয়ে থাকে, নিজেকে গুটিয়ে। তখন হালকা মাতাল এক তরুণ হাতে ওয়াইনের গ্লাস নিয়ে তার দিকে এগিয়ে আসে। এখন তার মনে হচ্ছে মনস্টারটার সাথে জেদ করে এখানে আসা তার মোটেই উচিত হয়নি।
ছেলেটার ঠোঁটের কোণে এক শয়তানি হাসি। হেই সেক্সি, কাম এনজয় উইথ মি টুনাইট, জাস্ট আ ড্রিঙ্ক, হ্যাঁ? ঘৃণার স্রোত বয়ে যায় রিমের শরীরে। সে সরে আসতে নিলে ছেলেটা আবারও এসে দাঁড়ায় তার সামনে। হেই বেবি, হোয়াট হ্যাপেন্ড, লেটস এনজয়। রিম তাকে ধাক্কা দিয়ে থাপ্পড় দিতে যায়, কিন্তু ছেলেটা তার হাত চেপে ধরে। রিম মোচড়াতে থাকে, চেষ্টা করে ছাড়াতে। ঠিক সেই মুহূর্তে সাঁই করে ছুরি আসে, ছেলেটার হাত কেটে ছিটকে পড়ে মেঝেতে। সবার চোখ কপালে। তখনই ধোঁয়া ভেদ করে সেই আগুন খেকো আগমন। কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা বিষাক্ত দৃষ্টি আর থমথমে নীরবতা। তার ঠোঁটের কোণে এক চিলতে হুমকি, ডোন্ট টাচ হোয়াটস মাইন। চোখের সামনে ছেলেটার আর্ত চিৎকার থেমে যায়। সেই দানবের মতো ছায়া মানবটি আচমকা ঝাঁপিয়ে পড়ে। কেউ বুঝে ওঠার আগেই ছেলেটার বুক চিরে সরাসরি হাত ঢুকিয়ে টেনে বের করে আনে তার লালচে জলজলে কলিজা। চারপাশে নিঃশব্দ, শুধু রক্তের গরম ছিটে পড়ছে জমিনে। তারপর চকচকে সিলভার কুড়ালটা তুলে নিঃশ্বাস ফেলল সে, যেন ওটা তার প্রিয় অস্ত্র, তার আত্মার এক টুকরো। 1 কোপ, 2 কোপ, 3, এভাবে একের পর এক কোপে ঝাঝা করে দেয় ছেলেটার শরীর। মাংস হাড় হুড়মুড় করে ভেঙে যেতে থাকে। চারপাশে হাঁটু কাঁপতে শুরু করে সবার। কেউ কেউ পেছাতে চায়, কিন্তু পায় না, কারণ সামনে থাকা সেই দানবটি, সে যেন কোনো মানব নয়। তার চোখে আগুনের লেলিহান ঝিলিক, চুলগুলো এলোমেলো, তবুও গৌরবময়। তার শরীর জুড়ে রক্ত, মুখের কোণে হিংস্র এক হাসি। সবার মনে তখন একটাই ভাবনা, কে সেই মেয়েটা যার জন্য এত উন্মাদনা? আর ঠিক তখনই আকাশ গর্জে ওঠে, যেন স্বয়ং মৃত্যু এসে দাঁড়িয়েছে এই চুক্তির অন্ধকার রাত্রিতে। মঞ্চে তখন হঠাৎ আলো নেমে আসে। একটি গম্ভীর কণ্ঠ ঘোষণা করে, টুনাইট উই বাউ টু দ্য ডার্কনেস দ্যাট ইউনাইটস আস, প্রেজেন্টিং দ্য ওয়ান হু অর্কেস্ট্রেটস দিস নাইট অফ প্যাক্টস অ্যান্ড পাওয়ার, দ্য ডেভিল ইন আ স্যুট, এজে। মুহূর্তেই বিস্ফোরণ। গোটা ছাদটা যেন কেঁপে উঠে সেই নামটা, যেটা এতদিন ছিল ধোঁয়াশার মতো, আজ যেন প্রাণ ফিরে পেল। এটা শুধু একটা নাম না, এটা একটা বিস্ফোরণ, একটা ব্র্যান্ড, এমন এক ব্র্যান্ড যার উপরে আর কোনো দামি ব্র্যান্ড চলে না। আরাত্রিক জেন চৌধুরী, জেন, এজে, এক ব্যক্তি, এক আত্মা। দ্য ফ্যান্টম অফ পাওয়ার, দ্য ফিজিও অফ ডেথ, দ্য লাভার অফ অবসেশন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।